যদি এই কাজটি করা যায় তাহলে বাংলাদেশের বিএনপি এবং বিরোধী দলের লোকেরা অতি দ্রুত ক্ষমতায় আসবে এবং ফেসিবাদের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। রাজনীতিতে ভয়াবহ কিছুর ইঙ্গিত দিলেন মান্না ও রুমিন। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই ওসি প্রকাশ্যে বলেছেন, তাকে মোবারকবাদ জানাই, উনি সাহসিকতা দেখিয়েছেন। তার বাবা বর্তমান সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার, তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাকে গ্রেফতার করব আমার কি সাহস আছে? তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি। আমরা সবাই কাফনের কাপড় পরে শান্তিপূর্ণভাবে রাজপথ দখল করে জনগণের সাথে দেশের সাথে জীবন দিয়ে হলেও এই জালিম সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সংগ্রহ করে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক মণ্ডলী, তাই বলবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দর্শক মণ্ডলী, ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। ডামি সংসদের ডামি এমপি এবং ডেপুটি স্পিকারের ছেলে বিদেশে পালিয়েছেন, একটা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে এই ধরনের একটা খবর কয়েকদিন থেকে বিভিন্ন নিউজ মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। উনি বিদেশে গিয়ে পালিয়েছেন না পালাননি সেটা আসলে মূল ইস্যু না, তাকে নিয়ে তাকে ঘিরে যা যা ঘটেছে এবং সেই প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার ওসি যে বক্তব্য দিয়েছেন, আমি ওসিকে আন্তরিক মোবারকবাদ জানাতে চাই। আমাদের পুলিশে চাকরি করা লোকজন সত্য কথা কতটুকু বলে আমরা খুব ভালো মতো জানি, কিন্তু উনি একটা দারুণ সত্য কথা বলেছেন, যে সত্য কথাটা এই দেশটা কেমন, এই দেশটা কোথায় গেছে, কোথায় চলে গেছি আমরা, সেটা খুব ক্লিয়ারলি বলে দেয়। জানা কথা, কিন্তু তার মতো দায়িত্ব থেকে এই কথা বলা। অবশ্য তিনি বিপদেও পড়তে পারেনি মন্তব্যের জন্য, তার মন্তব্য নিয়ে শেষ অংশে আসছি, কিন্তু ঘটনাটা কী ঘটেছে আমরা সেটা একটু দেখি। ডেইলি স্টার যে রিপোর্টটা করেছে গতকাল, সেখানে এরকম, সেটা হচ্ছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, আমরা এগুলোকে ডামি বলতেই চাই, তার সন্তান জনাব SM আসিফ শামস, উনি বেড়া পৌরসভার মেয়র, মানে ডেপুটি স্পিকারের ছেলে বেড়া পৌরসভার মেয়র, তার বিরুদ্ধে 191 কোটি 63 লাখ টাকা রাজস্ব ফাঁকির মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও 2.5 বছরের বেশি সময় তাকে গ্রেফতার করেনি পুলিশ। 2.5 বছর গ্রেফতার করেনি, মামলাটা এক ধরনের মিটমাট হয়েছে বলে দেখা গেছে, কিন্তু ঘটনাটা এখন এই রকম। বৃহস্পতিবার গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস আদালতে হাজির হয়ে কিছু নথি দাখিলের পর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেন ঢাকার জেনারেল সার্টিফিকেট অফিসের আদালত। সো শেষ পর্যন্ত এটা প্রত্যাহার হয়েছে, কিন্তু আমরা মনে রাখবো 2.5 বছর তিনি খুব প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন। কী কী কারণ ঘটনা ছিল আমরা আসলে ঘটনাগুলো আমাদের বিস্তারিত জানার দরকার নাই। ওনার একটা ভিওআইপি কোম্পানির লাইসেন্স ছিল, সেটাতে উনি টাকা পয়সা ফাঁকি দিয়েছেন, এই ধরনের অভিযোগ আমরা প্রায় একটা কথা বলি, এবং এটা ডামি এমপি ডামি ডেপুটি স্পিকারের সন্তান হলেও আমরা এই কথাটা বলতে চাই যে ফাইনালি দোষী সাব্যস্ত হওয়ার আগে উনি অপরাধী আমরা সেটা বলতে চাই না, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেখানে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল 4 জনের বিরুদ্ধে, এবং পরবর্তীতে এজাহারে উল্লেখ করা হয়েছিল 4 জনই পলাতক আছেন। কিন্তু স্থানীয়রা জানান আসিফ 2022 সালের মে মাস থেকে চলতি বছরের 23 জুন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন। অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন নামে একটি ফেসবুক পেজে দেখা যায় গ্রেফতারি পরোয়ানা জারির সময় থেকে গতকাল পর্যন্ত আসিফ অন্তত 120 বার লাইভে এসেছেন। 120 বার, 2.5 বছরে 120 বার। স্থানীয়রা জানান গত 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিলের নেতৃত্ব দেন আসিফ শামস, ছবি আছে। গত 6 মে বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছে ভোট চেয়েছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রচারণায় অংশ নিয়েছেন তিনি, ইত্যাদি ইত্যাদি। আমাদের এই জায়গায় আর খুব বেশি জরুরি না। যারা আসিফ কথা বলেছেন, তিনি বলেছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাকে আগে জানানো হয় নাই, এসব কথাবার্তা আছে, সমস্যার সমাধান হয়েছে, বেড়ায় ফিরবে। কেউ কেউ বলছেন বিদেশ গেছে, কিন্তু সম্ভবত বিদেশ জানি। আমি আবারও বলছি, আসিফের মতো মানুষকে বিদেশে পালাতে হয় না। উনি পালান নাই, বা পালালেও গিয়ে থাকলে উনি ফিরে আসবেন ম্যানেজ করে। কেউ কেউ এটাও বলছেন ঠিক আছে, কারণ তারা ম্যানেজ করতে পারেন। ওসি কি বলেছে সেই জায়গায় আসবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখা ভালো। মানে খেয়াল করি, মানে আমি প্রায় এই কথাটা বলি, এটাও আরেকটা উদাহরণ সেটার। মানে আপনি, মানে আওয়ামী লীগের সরকারের কথা বলছি, তারা এই মুহূর্তে হতে পারতো না যে এই গ্রেফতারি পরোয়ানাতে আজকে যা হলো, এক ধরনের কাগজ দেখিয়ে আপনি এটা নিয়ে আপনি চেষ্টা করে আপনি এটাকে ম্যানেজ করলেন, ঠিক আছে আমি দিচ্ছি বলে যে গ্রেফতারি পরোয়ানা উইথড্র করা, এটা 2.5 বছর আগে প্রথমেই হতে পারতো। কিন্তু বাংলাদেশে একটা ঘটনা আছে, সেটা হলো আপনি কতটা ক্ষমতাবান সেটা আসলে ইন্ডিকেট করে আপনি কতটা আইন ভাঙতে পারেন। যে যত বেশি আইন ভাঙতে পারে সে তত বেশি ক্ষমতাবান, এটা একেবারে ক্লিয়ার। আইন ভেঙে আপনি গ্রেফতারি পরোয়ানা নিয়ে 2.5 বছর হ্যাডাম দেখিয়ে
ঘুরে বেরিয়েছেন, আপনার কেউ টিকিট হতে পারেনি, এটাই আপনার সক্ষমতা, এটাই আপনার ক্ষমতা, আপনি দেখাতে পারেন। এবং আমি ধারণা করি ভদ্রলোক অনেকের কাছে গল্প টল্প করেছে, কেউ তাকে যখন জানিয়েছে উনি জানতেন এটা হতেই পারে না, কারণ আমরা আসবো এই জায়গায়, উনি তুড়ি মেরে দেখিয়েছেন যে সব কিছু আসে যায় না। ওনার বাবার সমস্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন এক সময়, ডেপুটি স্পিকার হওয়ার আগে। সুতরাং এই সক্ষমতাগুলো তারা দেখান, এবং এই দফায় যত দিন যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে, এটা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে মধ্য এবং নিম্ন পর্যায় পর্যন্ত লিস্ট একটা আই ওয়াশ দেওয়ার চেষ্টা, সেটাও এখন আর কাজ করে না। এটা বহু বছর হয়ে গেছে। মানে আপনি সেটা কেমন দেখা যায়, একটু আইনের শাসন ভাব দেখাই, তাকে একটু ধরলামও, তারপর উনি জামিন টামিন নিলেন গিয়ে, এসব যদি কিছু দেখানো হতো, এক ধরনের আইনের শাসন খেলা হতে পারত। কিন্তু এই খেলা টেলারও ধার তারা আসলে আর ধারে না এখন। এটাই বলছিলাম আমি বহুদিন, যে অনেকে মনে করেন যে অভিনয় করা, একটু আই ওয়াশ দেওয়ার চেষ্টা করা, কেউ সমালোচনা করেন, কিন্তু আমি বলি সবসময় সেটা হচ্ছে এই যে আপনি একটু লজ্জা করছেন, মানুষের সামনে কি করবো না করবো একটু ভাবছেন, একটু আই ওয়াশ দিতে চাইছেন, আপনি একটু মিথ্যা কথা বলেন, এই জিনিসগুলো না মানুষকে লিস্ট কেয়ার করার একটা ইন্ডিকেশন। কিন্তু বেশ কিছুদিন হচ্ছে আপনি এগুলোর কেয়ার করেন না। বহু ক্ষেত্রে আমরা দেখেছি এখন আপনি প্রকাশ্যেই সব বলে ফেলেন, প্রকাশ্যে সব করে ফেলেন, ক্লিয়ারলি করে ফেলেন। যে জায়গাটায় আসছিলাম, ওসির বক্তব্য। গত বুধবার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এই থানায় যোগদানের পর 23 সালের 9 ডিসেম্বর, মানে উনি যোগদান করেছেন 8 মাস হয়ে গেছে প্রায়, আমি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে জানতে পারি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তখন আমি তাকে মৌখিকভাবে বলি পাওনা টাকা পরিশোধ করতে। তার মানে জনাব টুকুর সন্তান জনাব আসিফ খুব ভালোভাবে জানতেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। উনি মিথ্যা কথা বলেছেন। সারা পৃথিবীতে বিভিন্ন পদে থেকে মিথ্যা কথা বলা তো অপরাধী, কিছু পদে থেকে মিথ্যা কথা বলা একটা ভয়ঙ্কর ক্রাইম। যাই হোক, এটা বাংলাদেশ, মগের মূল্যকে বলাই যায়। সুতরাং জনাব আসিফ যে দাবি করছেন উনি কিছু জানতেন না, এটা মিথ্যা কথা। এটা ওসি তাকে জানিয়েছেন এবং টাকাটা পরিশোধ করে দিতে বলেছেন। কিন্তু সবচেয়ে মূল কথাটা, প্রধান কথাটা হচ্ছে এখানে, তার বাবা বর্তমান সংসদ সদস্য, সংসদের ডেপুটি স্পিকার, তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাকে গ্রেফতার করব, আমার কি সাহস আছে? আমি তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি। আবারও পড়ি, বাংলাদেশের ইতিহাসে ওসির এই বক্তব্যটা বাঁধিয়ে রাখতে হবে। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ঘটনা এটাই, বহু বছর থেকে এটা আছে। কিন্তু এই ওসি প্রকাশ্যে বলেছেন, তাকে মোবারকবাদ জানাই, উনি সাহসিকতা দেখিয়েছেন, কিংবা টু সাম এক্সটেন্ট বোকামি। উনি বলছেন তার বাবা বর্তমান সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার, তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাকে গ্রেফতার করব, আমার কি সাহস আছে? তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি। ইয়াস, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। এটা যদি ন্যূনতম একটা রাষ্ট্র হতো, এই মুহূর্তে ওসির চাকরি থাকতো না। কারণ এই ওসি প্রজাতন্ত্রের কর্মচারী, উনি খুব ইউটোপিয়ান শোনাবে, তারপরও বলি, প্রজাতন্ত্রের কর্মচারী, এবং উনি সংবিধান এবং আইনের চৌহদ্দির মধ্য থেকে কাজ করবেন। এই তো কথা, ওনার এই চাকরির শর্তের মধ্যেই এটা আছে। কার বাপ কি, কে কি, এগুলো তো দেখার কথা উচিত না। উনি আইন প্রয়োগ করেন, তার জন্য যা করার উনি তাকে তা করবেন। সংবিধানও আমরা লিখে দিয়েছিলাম, আইনের চোখে সবাই সমান আশ্রয় লাভের অধিকার, ইত্যাদি ইত্যাদি। সংবিধান তো কেউ যখন কাউকে বেশি সুযোগ দেয়, ওই সেই বিখ্যাত কথার মতো জর্জ অরওয়েলের, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স, কাউকে বেশি ইকুয়াল হিসাবে ট্রিট করা, দ্যাট ওয়াজ ভেরি ফানি। এটা সংবিধানের লঙ্ঘন, এবং এই ওসির তার কর্তব্য অবহেলার জন্য চাকরি চলে যাওয়া উচিত ছিল। বাট উনিও প্রকাশ্যে এখন বলছেন, কারণ উনি যেহেতু এটা তামিল করেন নাই, ওনার কাছে এই প্রশ্নের জবাব তো চাওয়া যেতেই পারে। অনেক সময় তারা এইসব প্রশ্নের জবাব দিতে চান না, পত্রিকা লিখে দেয়, তাকে ফোন করে পাওয়া যায়নি, খুদে বার্তা দিয়েও কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি এসে বলে দিয়েছেন, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। 3 টিপস: সিট বন্টন নীতি করতে হবে, 300 আসনের প্রার্থী 4টা দল থেকে বন্টন করে কনফার্ম করতে হবে। দ্বিতীয়, সেখানে 4 দলের 4 জন ভিআইপি প্রার্থী নিশ্চিত বিজয় হতে পারে, সেই সিটে তাদেরকে অগ্রিম তাদের জন্য সিট বরাদ্দ রেখে তারপরে নির্বাচন করাতে হবে। 3, প্রকাশ্যে ঐক্য ঘটাতে হবে। যদি এই কাজটি করা যায়, তাহলে বাংলাদেশের বিএনপি এবং বিরোধী দলের লোকেরা অতি দ্রুত ক্ষমতায় আসবে এবং ফেসিবাদের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই 4 দলের সাথে ঐক্য না করে ছোটখাটো কোনো দল নিয়ে টানাটানি হেসরাহেসরি করে সময় ক্ষেপণ ছাড়া কোনো বিজয় হবে না। বিজয় করতে হলে যাদের ভোট ব্যাংক আছে, যাদের সাথে মানুষ আছে, যাদের কথায় দেশ চলে, যাদের আদর্শে বাংলাদেশের সিংহভাগ মানুষ চলে, তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে। 3টি কাজ সম্পন্ন করলেই বিএনপি সহ বিরোধী দলের লোকেরা রাষ্ট্র ক্ষমতা নিতে পারবেন এবং ফেসিবাদী এই শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবেন। প্রথম কাজটি হচ্ছে, বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের অন্যতম সেরা দল জামাতে ইসলামী বাংলাদেশ, চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকপন্থী কওমি আলেম সহ একটি মোর্চা, এই 4টি গ্রুপ সংগঠিত হয়ে সারা বাংলাদেশের 300 আসনের নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করতে হবে।
কনফার্ম করতে হবে 300 আসনে কে কোন আসনে কোন দল থেকে কতজন প্রার্থী হচ্ছেন। ধরে নিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, তারা 200 আসন বা 200-র অধিক আসনে তারা প্রার্থী দিলেন। এই 200 আসনে অন্য 3টি পার্টির একজনও প্রার্থী থাকতে পারবে না, তথা বিএনপির আসনগুলোতে জামাতও প্রার্থী দিবে না, চরমনাইও প্রার্থী দিবে না, এরপরে মামুনুলপন্থী হেফাজতপন্থীরাও কোনো প্রার্থী দিবে না, তথা সকলের প্রার্থী হবে বিএনপির ওই প্রার্থী। আবার বিএনপিকে নিশ্চিত করতে হবে বাকি যে 100 আসন বা কম বেশি, এই আসনের মধ্যে জামাতকে যে কয়টি সিট দেয়া হবে সেই সিটে বিএনপির কোনো প্রার্থী থাকবে না, চরমনাইয়ের পীর সাহেব হুজুরের কোনো প্রার্থী থাকবে না, মামুনুলপন্থী হেফাজতপন্থীদের কোনো আর প্রার্থী থাকবে না, তথা ওই জামাতের প্রার্থী হচ্ছে এই 3 গ্রুপের সকলের প্রার্থী। তৃতীয় হচ্ছে একই উপায়ে চরমনাইয়ের পীর সাহেব হুজুরের যে কয়টি আসন নিশ্চিত হবে সেই আসনগুলোতে ধানের শীষের প্রার্থীও হবে ওই দাঁড়িপাল্লা কিংবা আপনার হাত পাখার প্রার্থী, ওই চরমনাইয়ের পীর সাহেব হুজুরের প্রার্থী হবে বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী কিংবা হেফাজত ইসলাম মামুনুলপন্থীদের প্রার্থী। একই উপায়ে মামুনুল সাহেবদের যেখানে প্রার্থী নিশ্চিত করবে সেই জায়গায় অন্য কোনো পার্টির প্রার্থী থাকবে না, তারাই তাদের প্রার্থী হিসেবে গণ্য হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 4টি দলের বা 4 জন ব্যক্তির প্রতিনিধি যাতে সংসদে নিশ্চিত থাকতে পারে সেজন্য নিশ্চিত বিজয়ের সিটগুলোতে 4 জন প্রার্থীকে কনফার্ম আসন বন্টন করতে হবে। যদি আপনি মনে করেন যে এর মধ্যে কোনো একটি দলের প্রার্থী প্রধান যে রয়েছেন তার পারিপার্শ্বিক কারণে, বিএনপি এরিয়া হওয়ার কারণে কিংবা আওয়ামী লীগের এরিয়া হওয়ার কারণে বিজয় নিশ্চিত না হওয়ার সম্ভাবনা, তাকে বিজয় নিশ্চিত হয় এরকম সিটে তাকে নির্বাচিত করিয়ে আনতে হবে। আমি যদি আরেকটু খোলাসা করে বলি, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2008 সালের সেই সময় নির্বাচনের পরে অল্প সিট পেয়েছে তখন সিট ছেড়ে দিয়েছিল, তখন খালেদা জিয়ার সিটে মওদুদ আহমেদ সাহেবকে, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবকে নির্বাচন করিয়ে জয়যুক্ত করে সংসদে আনা হয়েছিল। এভাবে নিশ্চিত করতে হবে চরমনাইয়ের পীর সাহেব হুজুরের প্রতিনিধি 1-2 জন যারা মিনিমাম তাদের নিশ্চিত সিট যেখানে বিএনপির ভোট ব্যাংক আছে সেই জায়গায় তাদেরকে ভোটে দাঁড় করিয়ে, অথবা জামাত এবং অন্য প্রার্থীদের ভোট ব্যাংক আছে সেই জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে নিশ্চিত তাদের বিজয় নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ। সেইভাবে করে মামুনুল সাহেবদেরকেও আপনার একই উপায়ে ওরকম বিজয় নিশ্চিত হয় সেরকম সিটে নিয়ে কনফার্ম তাদেরকে সংসদে আনতে হবে, এরকম সিট তাদেরকে দিতে হবে, যদিও সেই সিট তার নিজস্ব নির্বাচনী আসনে নাও হয়। এভাবে করে জামাত ইসলাম, চরমনাই, এরপরে মামুনুলপন্থী হেফাজত ইসলাম এবং এই বিএনপির প্রধানরা যখন সংসদে আসতে পারবেন এবং এই আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে থাকবেন, তখন আপনাদের এই বাংলাদেশে 4 দলের এই যে মোর্চা গঠিত হবে বা একটি ঐক্য গঠিত হবে, এই ঐক্যে ফাটল থাকবে না, এই ঐক্য আরো জোরালো শক্তি নিয়ে এগিয়ে যেতে পারবে এবং এই ঐক্যর মধ্য দিয়েই তারা ক্ষমতায় আসতে পারবে বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে পারবে। আমরা সবাই কাফনের কাপড় পরে শান্তিপূর্ণভাবে রাজপথ দখল করে জনগণের সাথে, দেশের সাথে জীবন দিয়ে হলেও এই জালিম সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। সকল জনগণের একটি দাবি, এই দুর্নীতিবাজ, ভোট চোর, ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়ন কোনোভাবেই গণতন্ত্র এবং মানুষের অধিকারের ঊর্ধ্বে নয়। গণতন্ত্র এবং মানুষের অধিকার সুরক্ষা রাখলে সেদেশের অর্থনীতি শক্তিশালী ও টেকসই হয়। সারা বাংলাদেশে বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দেখা যাচ্ছে আওয়ামী লীগের আচরণ হিংসাত্মক ও আক্রমণাত্মক, একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। বিশ্বের সবচাইতে দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারী, ভোট চোর, ভোট ডাকাত বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তথা হাসিনা সরকার রাজনৈতিক বিশৃঙ্খলা পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দর্শক, আমি আশা করছি ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।